আসসালামু আলাইকুম সুপ্রিয়, আপনারা এই শবযন্ত্র পাঠশালার পক্ষ থেকে বাংলাদেশে বহুল আলোচিত এবং এই সামনের নির্বাচন সম্পর্কে এক অনন্য জ্ঞান এই শবযন্ত্র পাঠশালার পক্ষ থেকে জানবেন। তাহলে আপনি নিজে দেখুন এবং বাংলাদেশের এই আনুপাতিক নির্বাচন পদ্ধতি, তার মানে পিআর পদ্ধতি সম্পর্কে আপনি অনন্যভাবে জানবেন। সেটা জানবেন কি দেখুন পিআর পদ্ধতি কি, কাকে বলে এবং পিআর পদ্ধতির মূল উদ্দেশ্য কি, এবং দেখুন পিআর এর ইতিহাস এবং ব্যবহারকারী মোট দেশের সংখ্যা জানবেন। সেই সাথে আপনি আরো জানবেন পিআর পদ্ধতি কয় ধরনের হয়ে নির্বাচন হয়। দেখুন পিআর পদ্ধতির সুবিধাগুলো কি কি, পিআর পদ্ধতির অসুবিধাগুলো কি কি, পিআর পদ্ধতিতে ভাবে আসন বন্টন হয়ে থাকে। আরো গুরুত্বপূর্ণ কথা, দেখুন বাংলাদেশে পিআর পদ্ধতি হওয়া দরকার নাকি দরকার নাই। তাহলে এই অনন্য জ্ঞান জানার জন্য আমি সুন্দর করে বলছি, তাহলে আপনি একদম পিআর পদ্ধতি সম্পর্কে এই অনন্য এবং এই জানার এই অনন্য বিষয়টা আপনি শবযন্ত্র পাঠশালা থেকে সহজভাবে বুঝতে পারবেন। তাহলে আমি সুন্দর করে বলছি, এক এক করে ধৈর্য ধরে সব কথা শুনুন। তাহলে সুধীজন, এই পিআর পদ্ধতি, তার মানে এই আনুপাতিক নির্বাচন পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই সম্পর্কে আপনাকে এই 8টি পদ্ধতি অনুসারে আপনাকে সবিস্তারে আমরা সুন্দর করে বলছি, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনি অনেক জ্ঞাত হবেন। তাহলে কিভাবে সেটা লক্ষ্য করুন। ভূমিকা। সুপ্রিয় দর্শক, আজ আপনারা জানবেন আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর পদ্ধতি সম্পর্কে। এটি এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়। আসুন বিস্তারিত জেনে নেই। এক, পিআর পদ্ধতি কি বা কাকে বলে। দেখুন সংজ্ঞা, এর মূলধারাতে বলা হয়েছে কি সংজ্ঞা, আনুপাতিক নির্বাচন পদ্ধতি হলো এমন এক ব্যবস্থা যেখানে কোনো রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ হয়। দুই, পিআর পদ্ধতি এর মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য, কতে বলা হয়েছে প্রতিটি ভোটের মূল্য নিশ্চিত করা, খতে বলা হয়েছে সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গতে বলা হয়েছে জনমতের সঠিক প্রতিফলন ঘটানো। তাহলে সুধীজন লক্ষ্য করুন, পিআর পদ্ধতির মূল উদ্দেশ্য এই খ নম্বরে দেখুন লক্ষ্য করুন, সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তার মানে আমাদের বাংলাদেশে দেখা যায় যে দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের এই সংখ্যালঘু লোক এই দুইটি রাজনৈতিক দলের ভিতর আশ্রয় নিয়ে তারা প্রতিনিধিত্ব নির্বাচন করে বা বাংলাদেশে অবস্থান করে। কিন্তু যখন এই পিআর পদ্ধতি আসবে, তাদের নিজস্ব প্রতিনিধিত্ব বাংলাদেশে নতুন তৈরি হবে এবং দেখা যাবে এই বড় দলের যে একটা সংখ্যাগরিষ্ঠ ছিল সংখ্যালঘু, এই সংখ্যালঘু তাদের হাত ছাড়াই যাবে। তাহলে বড় দলের জন্য এই পিআর পদ্ধতি বড় ধরনের হুমকি এবং লোকের অন্য সব দলের জন্য পিআর পদ্ধতি সুবিধাজনক অবস্থান তৈরি করে। 3 নাম্বার, পিআর এর ইতিহাস বা ব্যবহারকারী মোট দেশের সংখ্যা। দেখুন ইতিহাস ও ব্যবহারকারী দেশ হিসাবে বলা হয়েছে কি, দেখুন উৎপত্তি। পিআর পদ্ধতির ধারণা প্রথমে 19 শতাব্দীর মাঝামাঝি ইউরোপে উৎপত্তি হয়। যে সব দেশ ব্যবহৃত হয়, ব্যবহৃত দেশগুলো হচ্ছে কি, দেখুন নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, জার্মানি মিশ্র পদ্ধতিতে এবং নিউজিল্যান্ডে মিক্স মেম্বার প্রপোর্শন, তার মানে এমএমপি। শুধুমাত্র পিআর পদ্ধতিতে দেখুন ব্যবহার করে একক নির্বাচন করে এমন দেশ আছে প্রায় 85টি। তার মানে এই বর্তমানে পিআর পদ্ধতিতে পৃথিবীতে 85টি দেশে নির্বাচন চলছে। 4 নাম্বার, দেখুন পিআর পদ্ধতিতে কয় ধরনের হয়ে নির্বাচন হয়। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন পিআর পদ্ধতি প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে পার্টি লিস্ট পিআর, পার্টি লিস্ট আনুপাতিক পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে এসটিভি, তার মানে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, একক স্থানযোগ্য ভোট। 3 নাম্বার আছে মিক্স সিস্টেম, মানে মিশ্র পদ্ধতি। এবার দেখুন এই 3 প্রকার আপনার পিআর পদ্ধতি নির্বাচনের। 1 নম্বরে বলা হয়েছে পার্টি লিস্ট পার্টি, মানে পার্টি লিস্ট আনুপাতিক পদ্ধতি। দেখুন এটি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পিআর পদ্ধতি। এখানে কি বলা হয়েছে, দেখুন 1 নম্বরে ভোটার ব্যক্তি নয় বরং দলকে ভোট দেয়। 2 এ বলা হয়েছে প্রতিটি দল আগে থেকে প্রার্থীর একটি তালিকা বা লিস্ট জমা দেয়। 3 এ বলা হয়েছে নির্বাচনের পর দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী তালিকা থেকে ক্রম অনুসারে প্রার্থী নির্বাচিত হয়। এবং এই 1 নাম্বার পার্টি লিস্ট পিআর পদ্ধতির 2টা ধরন রয়েছে। তার 1 নাম্বার লক্ষ্য করুন, ক্লোজড লিস্ট বন্ধ তালিকা, ভোটার শুধু দল বেছে নেয়, প্রার্থী কুরম দল ঠিক করে। 2 এ বলা হয়েছে ওপেন লিস্ট খোলা তালিকা, ভোটার দল বাছাইয়ের পাশাপাশি তালিকার প্রার্থীদের পছন্দ ক্রমও নির্ধারণ করতে পারে। তাহলে দেখুন এই ক্লোজড লিস্ট এবং এই ওপেন লিস্ট অনুসারে যে দেশে নির্বাচন হয়, উদাহরণ হিসাবে দেখুন স্পেন, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, এটা হয় ক্লোজড লিস্ট অনুসারে নির্বাচন হয়। আর দেখুন ব্রাজিল, ফিনল্যান্ড, এটার ওপেন লিস্ট অনুসারে নির্বাচন হয়। এবার দেখুন 2 নম্বরে এসটিভি অর্থাৎ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, একক স্থানযোগ্য ভোট। তার মানে এই পিআর পদ্ধতির যে প্রধান 3 প্রকার আছে, 3 প্রকারের 2 নম্বর হচ্ছে এসটিভি। এই পদ্ধতি কিভাবে, এটা একটু লক্ষ্য করুন তাহলে আরো ইজি হবে। দেখুন এটি পছন্দ ভিত্তিক পিআর পদ্ধতি। কতে বলা হয়েছে কি, দেখুন ভোটাররা প্রার্থীদের 1, 2, 3 এভাবে পছন্দ ক্রমে সাজিয়ে ভোট দেয়। খতে বলা হয়েছে প্রতিটি আসনের জন্য একটি নির্দিষ্ট কোঠা থাকে। গতে বলা হয়েছে প্রার্থী কোঠার
50টার বেশি ভোট পেলে অতিরিক্ত ভোট ভোটারের পরবর্তী পছন্দের প্রার্থীর কাছে স্থানান্তরিত হয়। গতে বলা হয়েছে কি দেখুন, যে প্রার্থীরা সবচেয়ে আগে কোঠায় পৌঁছায় তারা নির্বাচিত হয়। এইটা হলো আপনার এই এসটিভি পদ্ধতি। আর এই এসটিভি পদ্ধতিতে যে সব দেশে নির্বাচন হয়, আয়ারল্যান্ড, মাল্টা, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে এই এসটিভি পদ্ধতিতে নির্বাচন হয়। 3 নাম্বার দেখুন মিক্স সিস্টেম মানে মিশ্র পদ্ধতি, তার মানে পিআর পদ্ধতি যে প্রথম যে 3টা প্রকারভেদ আপনাদেরকে প্রথম জানানো হলো, পিআর যে প্রধান আছে তার 3 নাম্বার আছে মিক্স সিস্টেম, তার মানে মিশ্র পদ্ধতি সম্পর্কে এখানে খুব ভালোভাবে দেখবেন, এখানে অনেক তথ্য আপনারা পাবেন এবং এখানে বোঝার অনেক কিছু আছে। দেখুন এখানে আনুপাতিক পদ্ধতি পিআর বা একক সদস্য আসন পদ্ধতি অর্থাৎ এপিটিপি মিলিয়ে ব্যবহার করা হয়, তার মানে এর দুইটি প্রধান ধরন, তার মানে এক বলা হয়েছে কি দেখুন এমএমপি, তার মানে মিক্স মেম্বার প্রপোর্শনাল। দেখুন এইটার ক্ষেত্রে আপনার ভোটার দুইটি ভোট দেয়, এক নম্বরে হচ্ছে একজন এলাকার প্রার্থীকে এপিটিটি পদ্ধতিতে ভোট দেয়, আর 2 নম্বর হচ্ছে একটি দলকে পিআর পদ্ধতিতে, তার মানে আসন বন্টন শেষে মোট সংসদে আসন সংখ্যা পিআর অনুযায়ী সামঞ্জস্য করা হয় যেন দলের মোট আসন ভোটের শতাংশের সাথে মেলে। আর এমএমপি এই মিক্স মেম্বার প্রপোর্শনাল অনুসারে নির্বাচন হয় কোন কোন দেশে, দেখুন জার্মানি, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডে নির্বাচন হয়। এবার দেখুন এই 3-এর মিক্স সিস্টেম পদ্ধতির দুইটা ধরন আছে, একটা আছে এমএম পদ্ধতি, এর আরেকটা হচ্ছে প্যারালাল ভোটিং। এইটা কিভাবে এবার লক্ষ্য করুন। দেখুন এটিতেও দুটি ভোট থাকে, একজন প্রার্থী প্লাস একটি দল, কিন্তু এখানে দেখুন পিআর অংশ এবং এপিটিপি অংশ আলাদা হিসাব করা হয় এবং দেখুন পিআর আসন সংখ্যা এপিটিপি এর ফলাফলের সাথে মিলিয়ে সামঞ্জস্য করা হয় না এবং দেখুন ফলে বড় দলগুলো বেশি সুবিধা হয়। আর এই প্যারালাল ভোটিং সিস্টেমে যে সব দেশে নির্বাচন হয়, জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াতে এই সিস্টেমে নির্বাচন হয়। তাহলে সুদীজন এই পিআর পদ্ধতির যে 3টা পদ্ধতি অনুসারে সারা পৃথিবীতে নির্বাচন হচ্ছে, এই পদ্ধতি এক কথায় সারাংশ অনুসারে এইভাবে সুন্দরভাবে আপনাদের একবারই বলা যেতে পারে। দেখুন সহজ তুলনামূলক সারাংশে এখানে আপনারা দেখবেন পদ্ধতি এবং দেখুন ভোটারের ভোট দেখবেন এবং আসন বন্টনের ধরন এবং উদাহরণ হিসাবে বিভিন্ন দেশ দেখবেন। তাহলে এখানে দেখুন পার্টি লিস্ট পিআর, এখানে দল হিসাবে আপনার কখনো আবার প্রার্থী হইতে পারে, আবার দলীয় তালিকা অনুযায়ী আসন বন্টন থাকে। আর এইরকম নির্বাচন হচ্ছে নেদারল্যান্ড এবং ব্রাজিলে। আবার দেখুন এসটিভি পদ্ধতি অর্থাৎ প্রার্থী পছন্দ ক্রম অনুসারে এখানে কোঠা ভিত্তিক এবং ভোট স্থানান্তর হয়, আর এরকম নির্বাচন হচ্ছে আয়ারল্যান্ড এবং মাল্টাতে। এবং পরে দেখুন এমএমপি প্রার্থী এবং দল, এখানে 2টা ভোট হয় আর এখানে মোট আসন পিআর অনুযায়ী সামঞ্জস্য হয়। আর এইরকম নির্বাচন হচ্ছে জার্মানি এবং নিউজিল্যান্ড। এরপর এটা আছে প্যারালাল ভোটিং, তাহলে দল এবং ভোট, এখানেও 2টা ভোট হয়, এখানে পিআর এবং এপিটিপি আলাদা গণনা হয়। এরকম নির্বাচন হচ্ছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। এই পদ্ধতি আশা করি এইভাবে বুঝতে পারছেন। পাশে দেখুন পিআর পদ্ধতির সুবিধাগুলো কি কি, এখানে দেখুন সুবিধা উল্লেখ করা হয়েছে মাত্র 5টা দেওয়া হয়েছে। ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব অর্থাৎ ভোট আসন অনুপাতে মেলে, এবং দেখুন 2 নম্বরে বলেছে সংখ্যালঘুদের সুযোগ, ছোট দলও সংসদে আসে। 3 নম্বরে বলেছে ভোট অপচয় কম, হেরে যাওয়ার ভোটও কাজে লাগে। 4 নম্বরে বলা হয়েছে দেখুন বহুদলীয় রাজনীতির উৎসাহিত হয়, এবং পাশে বলা হয়েছে জনমতের সঠিক প্রতিফলন ঘটে। এইগুলো হলো পিআর পদ্ধতির সুবিধা। 6 দেখুন পিআর পদ্ধতির অসুবিধাগুলো কি কি, এখানে লক্ষ্য করুন অসুবিধা সমূহ বলা হয়েছে কি দেখুন, একে বলা হয়েছে জোট সরকারের প্রয়োজন হয়, স্থিতিশীলতা কমে, এবং 2 বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণের সময় লাগে, 3 বলা হয়েছে দল জনগণের সরাসরি সম্পর্ক কমে, 4 বলা হয়েছে ছোট দলের প্রভাব বেশি হতে পারে, 5 বলা হয়েছে গণনার প্রক্রিয়া জটিল। 7 নম্বর দেখুন পিআর পদ্ধতিতে কিভাবে আসন বন্টন হয়ে থাকে, এখানে দেখুন উদাহরণ আসন বন্টন হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে মোট কল্পনা করুন যে 100টি আসন আছে, এখানে দল এ যদি 40% ভোট পায় তাহলে সে অটোমেটিক 40টা আসন পাবে, এবং দল বি যদি 35% মানে 35% ভোট পায় তাহলে সে 35টা আসন পাবে, দল সি যদি 25 তার মানে 25% ভোট পালে সে 25টা আসন পাবে। এইভাবে পার্সেন্টেজে ভোট আসন সংসদে আসন বণ্টিত হবে। এবার সুদীজন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের দেখুন বাংলাদেশে পিআর পদ্ধতি হওয়া দরকার নাকি দরকার নেই, এই ক্ষেত্রে আমি দেখুন একটা কথা বলছি সুপ্রিয় সুদীজন, এই অপশনটি আপনার বুদ্ধি ভিত্তিক চেতনার উপর ছেড়ে দিলাম। দয়া করে আপনি সুন্দর মনে করে আপনার মতামত প্রদান করুন কমেন্টটিতে, আমরা দেখব এবং আপনার বুদ্ধি ভিত্তিক চেতনাকে সম্মান জানাবো এবং আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেব। তাহলে সুদীজন এই 8 নম্বর অনুসারে পিআর পদ্ধতি আমাদের বাংলাদেশে হওয়া দরকার কি দরকার না, এই সম্পর্কে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো আমরা দেখব, অবশ্যই আপনাদের কমেন্ট এবং বুদ্ধিভিত্তিক চেতনাকে অবশ্যই আমরা সম্মান জানাবো। উপসংহার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলে, তবে এটি কিছু চ্যালেঞ্জও আছে, আর সঠিক বাস্তবায়ন হলে এটি প্রতি ভোটারের কণ্ঠকে সংসদে প্রতিফলিত করতে পারে। আপনি কি মনে করেন আমাদের দেশে এই পদ্ধতি প্রয়োগ করা উচিত? আপনি দয়া করে কমেন্টে বিষয়টা জানান। তাহলে সুপ্রিয় সুদীজন, আপনাকে সব জানতার পাঠশালা পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় সুদীজন, আপনারা এই পিআর পদ্ধতি সম্পর্কে আরো সুন্দরভাবে জানতে দয়া করে ভিডিওটা আপনি প্রয়োজন হলে আরেকবার দেখুন, তাহলে
আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন সেই প্রত্যাশা নেই। আর আপনাদের মতামত এবং কমেন্টের আশায় থাকলাম এবং আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই মূল্যায়নের সাথে দেখব সেই প্রত্যাশা রাখি। আর তাহলে সুপ্রিয় সুধীজন, আপনারা এই পিআর পদ্ধতি সম্পর্কে যা জানলেন এবং আপনার ভুল ধারণা অথবা সঠিক ধারণা যাচাই করার জন্য প্রয়োজন হলে ভিডিওটা দয়া করে আরেকবার দেখুন এবং এই অনন্য জ্ঞান এবং এই সঠিক ধারণা পিআর পদ্ধতি অনুসারে কিভাবে বাংলাদেশের নির্বাচন হওয়া দরকার কি দরকার না এই সম্পর্কে আরেকজনকে জ্ঞান আহরণের সুযোগ করে দেন সেই প্রত্যাশা। আপনারা এই ভিডিওটা প্রয়োজন হলে দয়া করে শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে যাতে এই পিআর পদ্ধতি বা এই জ্ঞানমূলক আরেকজন জানে এটা বাংলাদেশের জন্য সুবিধা না অসুবিধা এটা জানো সেই প্রত্যাশা আপনাদের কাছে বারে বারে। আর বন্ধুরা, আর যারা আমাদের সব জানতার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।